এটাই তো হচ্ছে আসলে, কারণ আমি এটা একদমই বুঝতাম না, এটা একদমই হওয়া উচিত না। যেমন আমি কাজলরেখা করেছি, তো আমার কাছে মনে হয়েছে যে আমি আমি রাজকুমারও দেখবো, আমি দেয়ালের দেশও দেখবো, আমি ওমরও দেখবো। তো আমি তো চাইলে দেখতাম না, কিন্তু আমি আমি দেখতে চাই, কারণ কে কেমন কাজ করেছে এটা তো আমারও দেখতে হবে, জানতে হবে। সো কেউ যদি ভালো কাজ করে তো আমার ভালো লাগবে। যেমন আগের বার আমি প্রিয়তমা দেখেছি, আমি সুরঙ্গ দেখেছি, তারপর পরাণ দেখেছি, আমি সব ফিল্মে আসলে আমি দেখি। তো সবাই দেখি যে গ্রাম, ঈদের ছুটিতে হোক, পূজার ছুটিতে হোক, গ্রামে যায়, পিওর একটা গ্রাম পায়। কিন্তু আমি আমার ছোটবেলা থেকে কখনো পাইনি, মানে গ্রামটা কি এটাই আমি কখনো বুঝতে পারিনি। হয়তো কোথাও বেড়াতে গিয়েছি বা বুঝেছি যে হ্যাঁ গ্রামটা এরকম হয় ছোটবেলায়, কিন্তু থাকে না নিজের বাড়ি, গ্রাম, পুকুর বা মাঠ, সবাই খেলছে দৌড়াচ্ছে, গ্রাম যেরকম হয় এটা আমি কখনো পাইনি। এর জন্য ওই আফসোসটা আমার এখনো আছে। মা তো প্রথম দিন যখন দেখেছে, দেখে কেঁদে দিয়েছিল, অনেকক্ষণ ধরে কাঁদছিল সে, কারণ মা, মাসিরা, মার ফ্যামিলি সবাই বেশি পরিমাণে চেত যে আমাকে বিগ স্ক্রিনে দেখতে। তো অ্যাট লাস্ট যেটা হয়েছে তারা খুবই ইমোশনাল। দর্শকরা হল থেকে যখন বের হয়, আমি, সেলিম ভাই, রাজবা, আমি যখন দাঁড়িয়ে থাকি, মানে পাগলের মতো রিয়েকশন দেয় ওরা, মানে লিটারালি বেশিরভাগ মায়ের বয়সী যারা, ওরা মানে পারলে আমাকে কোলে তুলে নিয়ে যায়, এরকম একটা মানে ইয়ে করে। রিলিজের বেশ কিছুদিন পার হয়ে গেছে, বেস্ট কমপ্লিমেন্ট আসলে অনেকগুলো, মানে আমি এভাবে তো বলা সম্ভব না, কিন্তু আমার কাছে সব থেকে বেশি এটাই ভালো লাগছে যখন আমি দর্শকরা হল থেকে যখন বের হয়, আমি, সেলিম ভাই, রাজবা, আমি যখন দাঁড়িয়ে থাকি, মানে পাগলের মতো রিয়েকশন দেয় ওরা, মানে লিটারালি বেশিরভাগ মায়ের বয়সী যারা, ওরা মানে পারলে আমাকে কোলে তুলে নিয়ে যায়, এরকম একটা মানে ইয়ে করে। যে আরেকজন আমাকে বলেছিল, আমার ফোনেও ভিডিও আছে, তো উনি এসে আমাকে বের হয়ে জাস্ট বলছিল যে তোমার অভিনয় থেকে আমার গুজবাম্পস হচ্ছিল সামহাও। তো তখন আমি ওরকম চিন্তা করছিলাম যে আমার অভিনয় থেকে আসলে কি মানুষ এরকম হয়, আমি চিন্তা করলাম না হলে তো উনি আমাকে বলতো না। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগছে। তোমার মা কি বললো? মা তো প্রথম দিন যখন দেখেছে, দেখে কেঁদে দিয়েছিল, অনেকক্ষণ ধরে কাঁদছিল সে, কারণ মা, মাসিরা, মার ফ্যামিলি সবাই বেশি পরিমাণে চেত যে আমাকে বিগ স্ক্রিনে দেখতে। তো অ্যাট লাস্ট যেটা হয়েছে তারা খুবই ইমোশনাল। যাক, সো এখন কেবলই একদম কাঁচার সময়, কাজলরেখা কেবল রিলিজ পেল, এর পরবর্তীতে নিশ্চয়ই অন্যান্য ফিল্মে কাজ করা হবে নাকি সামনের কাজগুলোর প্যাটার্ন চেঞ্জ হবে? মানে ফিল্মে কাজ করার ইচ্ছা, ওটিটি, ছোট নাটক, বড় নাটক, ওটিটির যদি স্টোরি লাইন আমার পছন্দ হয় আমি করার আগ্রহ আছে। এই যে ছবির ক্যাম্পেইনে ছুটে বেড়ানো, এটা তো নতুন এক্সপিরিয়েন্স, তাই না? তো ছবি রিলিজ হওয়ার কি মনে হয় যে সবচেয়ে বেশি মানে কষ্টকর পরিচালকের পরে নায়িকার? অন্য কোয়ার্টিস্টদের তো রিলিজের পর কাঁধে নিয়ে বয়ে যেতে হয়। ডিরেক্টরের কষ্ট আমি যতটুকু চোখের সামনে দেখছি A to Z, আমার কাছে মনে হয় তারই পুরোটা টাইম হয়তো দৌড়াতে হয় আগে আর পরে দিয়ে। তারপরও হচ্ছে কোয়ার্টিস্টদের একটু কষ্ট তো হয়, যেমন আমার আর রাজ পুরাটা টাইমই সময় দিতে হচ্ছে, যেতে হচ্ছে। তো রাইট, অনেকগুলো ড্রেসের সাথে কাজ মানে ইয়ে করতে হয়েছে কাজলরেখা, যদি বলি বেশ কিছু ড্রেস মানে কাজলরেখার কাজের সময়, এবং গ্রামীণ চরিত্র, মানে মন্দিরার কি অভ্যাস আছে নদী পানিতে জলে ইয়ে করা বা সাঁতরানো, চুলায় রান্না করা? কোনোদিন চুলায় রান্না করা হয়নি? কোনোদিন রান্না করা হয়নি। চুলায় রান্না করে দেখেছি, আমি কখনো রান্না করিনি। পেঁয়াজ টাজ কাটা হয়নি? হ্যাঁ, পেঁয়াজ কেটেছি তো, রান্না তো আমি করতে পারি, কিন্তু চুলায় রান্না করা হয়নি। ভারী চুলায় মানে খড়ির চুলায় রান্না করা হয়নি। আচ্ছা, গ্রামে কবার গিয়েছো? গ্রামে, আমার গ্রামে, আমার এইটাই হচ্ছে আমার আফসোস তানভীর ভাই, মানে থাকে না, এই জন্যই হয়নি আমার সাথে, কারণ আমার হোম টাউন হচ্ছে খুলনাতে, আর খুলনায় আমার বাড়ি হচ্ছে মেইন প্রপারেই, মানে থাকে না শহর খুবই। হ্যাঁ, তো সবাই দেখি যে গ্রাম, ঈদের ছুটিতে হোক, পূজার ছুটিতে হোক, গ্রামে যায়, পিওর একটা গ্রাম পায়। কিন্তু আমি আমার ছোটবেলা থেকে কখনো পাইনি, মানে গ্রামটা কি এটাই আমি কখনো বুঝতে পারিনি। হয়তো কোথাও বেড়াতে গিয়েছি বা বুঝেছি যে হ্যাঁ গ্রামটা এরকম হয় ছোটবেলায়, কিন্তু থাকে না নিজের বাড়ি, গ্রাম, পুকুর বা মাঠ, সবাই খেলছে দৌড়াচ্ছে, গ্রাম যেরকম হয় এটা আমি কখনো পাইনি। এর জন্য ওই আফসোসটা আমার এখনো আছে। আচ্ছা আচ্ছা, যাক, তার মানে একটা গ্রাম দেখানো কৃতিত্ব আসলে সেলিম ভাইয়ের, না? একদমই, আমি শুটিং এর টাইমে আমি খুব এনজয় করেছি, মানে 7টা মাস আমাদের শুটিং হয়েছে, আমি মনে করেছি যে ওটা আমার পুরো নিজের এলাকা, ওভাবেই আমি দৌড়ঝাঁপ করেছি, খুবই মজা। ঈদে পাশাপাশি অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে, অন্য অনেক আর্টিস্ট অন্য
অনেকের ছবি দিয়ে শুভাশিস জানিয়েছে, পোস্ট দিয়েছে। তো কাজল রেখা বা মন্দিরা এত কৃপণ কেন? তো নিজের ছবি নিয়ে খালি। আপনি কি আসলে দেখেছেন আমি দিয়েছি কি দিইনি? আমি তো খেয়াল করিনি। আমি খেয়াল না করে কেন বলবো? না, আমি মন্দিরে খুব বেশি পেলাম না যে না ঠিক আছে এই ওমর দেখুন, আমি আমার ফেসবুক পেজে প্লাস প্রোফাইলে দুটাতেই দিয়েছি। আমি রাজকুমারের পোস্টারও শেয়ার করেছি যখন রাজকুমারের পোস্টার ফার্স্ট আসলো। তারপরে হচ্ছে আমি ওমর দিয়েছি, দেয়ালের দেশ দিয়েছি, তিনটাই দিয়েছি। আচ্ছা, এমনি দেখার সময় সুযোগ হয়নি এখনো? কেবল তো 1 উইকটা গেল, নিজেরটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এখন যখন একটু ফ্রি হব তখন আমার এই তিনটাই দেখার প্ল্যান আছে। রাইট। এর মধ্যে বিভিন্ন পাবলিক ডোমেইনে মন্দিরার মন্তব্যে শাকিব খানের কিছু ভক্তরা একটু মন খারাপ করেছে, এরকম কি কোনো কিছু বলা হয়েছে মন্দিরা? খুব সেনসিটিভ দর্শকদের। আমি জানি না আসলে তারা মানে কিভাবে মন খারাপ, আমি খুব মানে পরিশীলিতভাবে বললাম, রেগে গেছে বা বললাম ক্ষেপে আছে। এখন আমি খুব শর্টে বলি আপনাকে তানভীর ভাই, যেমন বলিউডে ভয় পাস এই সব ভয় পাও নাকি? আমি কাউকে ভয় পাই না। গুড, ভালো। আবার তো ভয় পাই আমার মা বাবাকে ভয় পাই, এছাড়া আর কোনো পার্সন নেই আমার লাইফে। তো হয় যে যেমন বলিউডে আপনি ধরেন যে শাহরুখ খান আছে আর সালমান খান আছে। তো আপনি ধরুন যারা শাহরুখ খানের ভক্ত তারা কি সালমান খানের মুভি দেখতে যাবে? আপনি কিন্তু 100% শিওর দিতে পারবেন না সবাই গিয়ে দেখতে যাবে হুড়মুড় করে। আবার যারা সালমান খানের ভক্ত তারা কি শাহরুখ খানের মুভি দেখতে যাবে? এক একটা ফ্যান যাবে না এটা বলা যায় না, আবার কিন্তু ওভাবেও আপনি তো পাবেন না, রাইট, যে সবাই আসবে। তার মানে তুই এভাবে এখানে যে শাকিব খানের ভক্ত কখনো কাজল রেখা দেখতে যাবে না, এটাই তো হচ্ছে আসলে। কারণ আমি এটা একদমই বুঝতাম না, এটা একদমই হওয়া উচিত না। যেমন আমি কাজল রেখা করেছি, তো আমার কাছে মনে হয়েছে যে আমি রাজকুমারও দেখবো, আমি দেয়ালের দেশও দেখবো, আমি ওমরও দেখবো। তো আমি তো চাইলে দেখতাম না, কিন্তু আমি দেখতে চাই, কারণ কে কেমন কাজ করেছে এটা তো আমারও দেখতে হবে, জানতে হবে। সো কেউ যদি ভালো কাজ করে তো আমার ভালো লাগবে। যেমন আগের বার আমি প্রিয়তমা দেখেছি, আমি সুরঙ্গ দেখেছি, তারপর পরাণ দেখেছি, আমি সব ফিল্মে আসলে আমি দেখি। তখন তো রেসে ছিল না মন্দিরা। হ্যাঁ, তখন ছিল না, কিন্তু আমার মাইন্ডটা আসলে ওরকম না যে রেসে আছে কি নেই তাই বলে যে আমি কারোর ফিল্ম দেখবো না বা অন্য কাউকে নিয়ে আমি কথা বলবো না, এরকম একদমই না। আর সাকিব খানকে আমি অবশ্যই পছন্দ করি, তার কাজ আমার ভালো লেগেছে বলে আমি প্রিয়তমা 3 বার দেখেছি। আমি আমেরিকাতেও দেখেছি, বাংলাদেশে এসে ফ্রেন্ডসে নিয়ে দেখেছি। হ্যাঁ, এত ভালো লাগছে, এত ভালো লেগেছে, আমার আসলেই ভালো লেগেছিল। আচ্ছা, গানগুলো ভালো লেগেছিল, আর ইদিকা পলের আমার অভিনয় ভীষণ পরিমাণে ভালো লেগেছে মেয়েটাকে। তো স্টোরি লাইন সবকিছু মিলায় ঠিকঠাক ছিল। তো 3 বার দেখা হয়ে গিয়েছে আসলে। তো যেটা ভালো লাগবে সেটা আসলে আমাকে কেউ আটকাতে পারবে না। যেমন সবাই বলছে সাকিব খানকে আমি পছন্দ করি না, এটা একদমই না। পছন্দ করলে কেউ 3 বার দেখে। ছড়াচ্ছে, আমি ইভেন এর আগের একটা শোতে আমি দেখলাম যে না, ও তো সাকিব হেটার্স, মন্দিরাকে বয়কট করুন ইত্যাদি নানান রকম ধুঁয়ো তুলছে। তো আমি বললাম মৌচাকে ঢিল মারলি কখন, মানে এটা তো একদম মৌচাক বড় একটা, মানে কারণ অনেক দিনের একটা ফ্যান বেজ এবং খুব অ্যাগ্রেসিভ ফ্যান বেজ। সো এই জায়গায় অনেকে সাবধানে কথা বলে, অনেকে বলতে চায় না, ওদের খেপিয়ে লাভ নাই। তো এই ধরনের হয় কিনা আমার কাছে মনে হয় তানভীর ভাই যে আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমি একদমই পিছনে কথা বলি না। প্রত্যেকটা ইন্টারভিউতে আমার যতটুকু যা বলার আমি বলেছি। কিন্তু আমার পার্সোনাল লাইফে এখন যদি কেউ জোরপূর্বকভাবে আমাকে চেপে ধরে বলতে বলে, এখন আমার সালমান খানকে পছন্দ, আমার ফেভারিট, আমার শাহরুখের অ্যাক্টিং ভালো লাগে, কিন্তু শাহরুখ আমার ফেভারিট না। এখন আপনি আমাকে জোর করে বলবেন না তোমার শাহরুখকেই পছন্দ করতে হবে, এটা তো আসলে হয় না। এটা আমার পার্সোনাল একটা চয়েস আছে। তো আমার সাকিব খানকে পছন্দ, তার কাজ আমি রিসেন্ট দেখছি, আগে আমার কখনো কারোর কাজই আমার দেখা হয়নি, কারণ আমি তো জানতাম না ইন ফিউচার আমি নায়িকা হব। সো আমি নাটক দেখতাম টুকটাক, কিন্তু আমি সিনেমা কখনো দেখা হয়নি। তো এখন দেখছি তার কাজ ভালো লাগছে। সামনে যদি তার সাথে আমার কোনো কাজ হয়, সেটা তো স্টোরি লাইন পছন্দ হলে আমি অবশ্যই করব। কিন্তু তার মানে এটা আমি কখনোই বলবো না যে সে আমার ফেভারিট। ফাইন, উত্তর পেয়ে গেছি। ঈদে বেসিক্যালি কাজল রেখার ক্যাম্পেইন এবং কাজল রেখা দেখা ছাড়া আর কি কি করেছে মন্দিরা ঈদে, মানে এই সময়গুলোতে, এই 8-10 দিনে? আমি কি করেছি? আমি কিছুই করিনি। আমি পুরোটা টাইম কাজল রেখার পিছনেই দিয়েছি। মানে আমার এতটা টাইম, আমি আসলে অনেক খুঁতখুঁতে। হ্যাঁ, এটা কো-প্রোডিউসার তুমি? হ্যাঁ, শেয়ার আছে এটার সাথে আমার? না, আচ্ছা, এত টাকা নিয়ে আমার। আচ্ছা, হ্যাঁ, থাকলে অবশ্যই করব ইনশাআল্লাহ।
তো আমি আসলে খুব একটু খুঁতখুঁতে টাইপের, কারণ আমি অনেক বেশি প্রেশার নিয়ে ফেলি যে আমি প্রথম দিন কোন লুকে যাব, কোন শাড়ি পরবো, কোন জুয়েলারি পরবো, সেকেন্ড দিন কিরকম হবে। 10 দিনে মোটামুটি 20-30টা শাড়ি পরে ক্যাম্পেইন করা হয়েছে না? একদমই না, এত এক এক দিনে এক একটা শাড়ি, 10 দিনে 20টা শাড়ি কেমন? এক একটা ইন্টারভিউতে এক ড্রেসের আমি দেখি নাই, স্বাভাবিক নায়িকাদের তো এটা না, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি মানে নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি। আর ঈদ, পয়লা বৈশাখ ব্যাপারটা এমন হয়েছে এত বছর ধরে যেভাবে গিয়েছে, যেহেতু আমি নৃত্যশিল্পী, তো পয়লা বৈশাখ আমার প্রোগ্রাম থাকতোই ম্যাক্সিমাম টাইম, তো ওটাতে আমি বিজি থাকতাম। কিন্তু যখন প্রোগ্রাম আবার থাকতো না, তখন একটা প্ল্যান থাকতো যে এই শাড়ি পরছি বা শপিং করতে হবে পয়লা বৈশাখ ঈদের জন্য। যেমন ঈদে থাকতো ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, কোন জামা পরবো, কোন গ্রুপের সাথে বেরোবো, ফ্যামিলিকে কখন টাইম দেবো, ফ্রেন্ডসকে কখন টাইম দেবো, এরকম একটা ব্যাপার। কিন্তু এবার হয়েছে যে আমি এক্সট্রা করে, আমি যখন হল টিজিট করে এসে বাসায় এসেছি, তখন আমার কাজিনরা, ফ্রেন্ডসের সবাই বলছে যে আজকে তো ঈদ, একটু আমরা বের হই। তখন যখন আমি কাজল রেখা শাড়ি পরা ছিলাম, আমি প্রথম দিন কালো শাড়ি, তো ওটা চেঞ্জ করে আমি চিন্তা করছি যে আমার নতুন মানে জামা কাপড় কোথায়, আমি ঈদে কি পরবো, যে ওই প্ল্যানটুকু আমার করা হয়নি যে ঈদে এই ড্রেসটা আমি পরবো। মানে আমি এত প্রেসারে ছিলাম। যাক, অবশ্যই, এবং এই ধরনের প্রেশার নিতে হয় প্রত্যেকের ছবির কাছে। আমি রেখা কোন জায়গায়, যেহেতু ছবিটা এখন নিজেরও দেখা হয়েছে, কোন জায়গায় স্পেশাল? 3টি কারণ বলতে হবে। চিত্রনায়িকা মন্দিরা বলবে কাজল রেখা এই কারণে এই ঈদে দেখতে আসুন, 3টি স্পেশাল পয়েন্ট। প্রথমত, এটি আমাদের একদমই বাংলা নিজস্ব গল্প, রূপকথার গল্প। বাংলাদেশের রূপকথার গল্প এরকম হয়নি, এরকম মেকিংয়ে, তো আমি বলবো অবশ্যই দেখতে আসুন। সেকেন্ড বলবো, গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের সম্পর্কে সবারই জানা আছে, তো ওনার মেকিংটা হয়তো একটু আলাদা অন্যদের থেকে। থার্ড হচ্ছে আমি মন্দিরে অভিনয় করেছি, এই জন্য দেখতে আসুন। আর তৃতীয়ত হচ্ছে এটি অনেক বড় ক্যানভাসে একটি মুভি, আর আমরা সবাই অনেক কষ্ট করেছি এই কাজটির পিছনে। বিশেষ করে যদি আর্টিস্টদের কথা বলি, তাহলে আমি কষ্ট করেছি, কারণ সবাই কষ্ট করে দিন শেষে যে যার মতো কাজ করেছে। আমি মন্দিরা কাজল রেখা রিলিজ হওয়ার আগ পর্যন্ত একটা কাজও হাতে করিনি, কারণ আমি চেয়েছি আমার ছিল না, কেউ আমাকে নিষেধ করেনি, কারণ কাজল আমি চেয়েছিলাম। সাদিয়া আহমান তো নাটক করে ও ব্যস্ত হয়ে গেছে, কেন হলো? কারণ আমার প্ল্যানিং তো ওরকম না আসলে তানভীর ভাই, আমি তো নাটকে ঢুকতে চাই না। ও ভুল করেছে না? অবশ্যই ঠিক করেছে, ভুল কেন করবে? তার লাইফের প্ল্যানিং আলাদা, আমার লাইফের প্ল্যানিং আলাদা, তো এটা আমি অন্যটা নিয়ে কথা বলতে চাই না। তো যেহেতু আমি অনেক কষ্ট করেছি কাজল রেখার জন্য, আমি ওয়েট করেছিলাম যে রিলিজ হবে, কারণ আমার ফার্স্ট আমি কাজ চেয়েছি কাজল রেখা দিয়ে আমি শুরু করতে, ওই জন্য আমি কাজ হাতে নিইনি। কারণ যেহেতু অনেকবার ডেট পিছাচ্ছিল, রিলিজের ডেট, তো সবকিছু মিলায় আমি বলবো যে কাজল রেখা বাংলাদেশের দর্শকের, কারণ এটা একদম বাংলার মুভি, এটা আমাদেরই মুভি, তো বাংলাদেশের দর্শক আমি এই জন্যই বললাম যে অন্য দেশে তো অবশ্যই দেখবে, কিন্তু এটা আমাদের যেহেতু বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব এই মুভিটা গিয়ে দেখা। থ্যাংক ইউ, অবশ্যই দেখা উচিত। গ্রাম বাংলার যে দৃশ্যগুলো দেখিয়েছেন সেলিম ভাই, অসাধারণ কিছু ল্যান্ডস্কেপ রয়েছে।